একটি ভগ্নপ্রায় বাড়ি, যার দেওয়ালগুলো ভেঙে পড়ছিল। মেঘনা নিজের বাড়িতে তার মায়ের সাথে একই ঘরে ঘুমিয়েছিল। ঘুমের মধ্যে তার মুখে এক অদ্ভুত ভয়ের ছাপ ছিল। ভয়ের চোটে সে ঘামে ভিজে গিয়েছিল। তখনই হঠাৎ সে খুব জোরে চেঁচিয়ে উঠল, আর ও দেখল যে ওর ফোনটা ক্রমাগত বেজে চলেছে। ফোনে ওর ফ্রেন্ড শীতল ফোন করছিল। ও হাঁপাতে হাঁপাতে ওর কলটা রিসিভ করলো। হ্যালো মেঘনা, কি হয়েছে তোমার? তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? সব ঠিক আছে তো? কে জানে শীতল, আমি তোমাকে একটা স্বপ্নের কথা বলেছিলাম, মনে আছে? সেই জায়গাটা, ওই জায়গাটা বারবার আমার স্বপ্নে কেন আসে? মনে হচ্ছে যেন কেউ আমায় ডাকছে। আমার খুব ভয় করছে, বারবার একই স্বপ্ন। কি করে হতে পারে? আরে বাবা, এটা তোমার মনের ভুল। একবার যে জিনিসের ভয় ভিতরে ঢুকে যায় সেটা বের করা সম্ভব হয় না। তুমি বারবার একই জিনিস নিয়ে ভাবছো, সেই জন্যেই বারবার একই জায়গা তুমি স্বপ্নে দেখছো। তুমি চিন্তা করো না, সবকিছু একদম ঠিক আছে। আমি তোমাকে ফোন করেছিলাম কারণ আজ বিকেলবেলায় আমরা ঘুরতে যাব। তুমি চুপচাপ আমাদের সঙ্গে ঘুরতে যাবে, কিন্তু মাকে একা ছেড়ে কি করে যাব? তুমি জানো তো মায়ের কি অবস্থা। হ্যাঁ বাবা, আমি জানি, কিন্তু একটা দিনের জন্য ম্যানেজ করে নিও না। তুমি পাশের বাড়ির আন্টিকে একবার বলো না একদিনের জন্য তোমার মাকে খেয়াল রাখতে। উনিও তো বহুবার ওনার ছেলেকে তোমার কাছে রেখে গেছিল। আচ্ছা ঠিক আছে, বিকেলে দেখা হচ্ছে। সন্ধেবেলায় মেঘনা নিজের বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে পড়ল। ভিকি, সমীর, নৈতিক, শীতল আর মেঘনা, এই 5 জন বন্ধু একটা গাড়িতে এনজয় করতে করতে মেহেরগড়ের দিকে রওনা দিল। কিন্তু মেঘনার মন এখনো বিচলিত ছিল। আরে বাবা, কি হয়েছেটা কি তোর? আজ তো আমরা ট্রিপের জন্য যাচ্ছি, তাও তুই খুশি নোস? কি নিয়ে এত চিন্তা করছিস? কিচ্ছু না রে বন্ধু, কেমন একটা অদ্ভুত লাগছে, যেন মনে হচ্ছে কিছু একটা ঘটবে। কেউ নিশ্চয়ই আছে যে আমাকে নজর রাখছে। আরে ইয়ার, তুই আবার কি দেখতে শুরু করলি আজকাল যে তুই এইসব জিনিস ভাবছিস? ভূতের নভেলগুলো একটু কম পড়, তাহলে দেখবি ভয়টা কম লাগবে। কে জানে কী সব উল্টো পাল্টা ভাবতে থাকি সারাক্ষণ। রাত্রিবেলা রাস্তা একদম খালি ছিল, তাই সমীর ফুল স্পিডে গাড়িটা চালাচ্ছিল। কিন্তু হঠাৎ তাদের গাড়িটা বন্ধ হয়ে যায়। আরে ইয়ার, এই গাড়িটার আবার কি হলো? গত সপ্তাহেই তো সার্ভিসিং করিয়েছিলাম এটার, ট্যাঙ্কটাও ফুল আছে। দাঁড়া, আমি দেখছি, তুই তাড়াতাড়ি টর্চটা নিয়ে আয়। সমীর টর্চ বার করলো আর গাড়িটাকে চেক করতেই দেখলো গাড়ির ইঞ্জিনটা একেবারে গরম হয়েছিল, আর ভেতরে একটা তারও পুড়ে গিয়েছিল। আরে ইয়ার, তারটাও পুড়ে গেছে। এখন যতক্ষণ না মেকানিক এটাকে এসে ঠিক করে ততক্ষণ এটা স্টার্টও হবে না। আর আমার মনে হয় না যে এখানে কাছাকাছি কোথাও আমি মেকানিক পাবো। চারপাশে শুধু ক্ষেত আর জঙ্গল আছে এখানে। আজ রাতটুকু কাটানোর জন্য আশপাশে কোনো জায়গা দেখতে হবে। এই ক্ষেতের মাঝখানে হয়তো কোনো ঝুপড়ি বাড়ি পেতে পারি আমরা। বলো, এবার তোমরা কি করতে চাও? গাড়ির ভেতরে বসেই কি সারা রাত কাটাতে চাও, নাকি থাকার জন্য কোনো একটা জায়গা খুঁজবে? এখানে থাকার জন্য একটা জায়গা খুঁজতেই হবে, কারণ মাঝরাতে এইভাবে গাড়ির ভেতরে থাকাটাও সেফ নয়। গাইস, এই জায়গাটা মনে হচ্ছে আমি চিনি। এটা সেই জায়গা যেটা আমি বারবার স্বপ্নে দেখতে পাই, আর যে বাড়িটা আমি দেখতে পাই সেটাও এখানেই আছে। আমার খুব ভয় লাগছে। আরে তুমি ভয় পেও না মেঘনা, তুমি স্বপ্নের সঙ্গে রিয়েলিটিকে কেন মেলাচ্ছ? এরকম কিচ্ছু নয়। তুমি দেখো, এটা পুরো ক্ষেত আর জঙ্গল এরিয়া, এখানে বাড়ি কোথা থেকে আসবে? আরে না না, মেঘনা যখন স্বপ্নে দেখেছে তখন বাড়িটা ঠিক এখানেই আছে। ইয়ার মেঘনা, আমার মনে হয় তোর কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত। কে জানে তুই কি কি ভাবিস আর কি কি বলিস। এখানে দূর দূর পর্যন্ত আমরা কিছু দেখতে পাচ্ছি না, আর তুই বলছিস এখানে নাকি ওই বাড়িটা আছে যেটাকে তুই স্বপ্নে দেখতে পাস। স্বপ্নের জগতে তুই এখন নেই, এখন বাস্তবে আছিস। তুই আমার কথাটা কি আর কি ভাবছিস তো? কিন্তু কিন্তু আমি জানি যে এটা সেই জায়গা, আর আমি এটাও জানি যে বাড়িটা কোথায়। আর যদি বিশ্বাস না হয়, আমি তোদেরকে ওখানে নিয়ে যাচ্ছি। আমি এই পুরো জায়গাটাকে নিজের স্বপ্নে খুব ভালো করে দেখেছি। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে নিয়ে চলো আমাদের ওখানে। আজ যদি তুই আমাদের তোর স্বপ্নের বাড়িটা না দেখাতে পারিস, তাহলে আমরা তোকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়েই যাব। আমাদেরকেও পাগল করে ছেড়েছিস তুই। মেঘনার সাথে ওরা সবাই গাড়ি থেকে নামলো। মানব গাড়িটাকে লক করলো, আর মেঘনা ওদের জঙ্গলের রাস্তা দিয়ে এগিয়ে ডান দিকে নিয়ে গেল। কিছুক্ষণ ওরা ওখানে কিচ্ছু দেখতে পাচ্ছিল না। দেখো দেখো, কত বড় বাড়ি আছে এখানে।
মেঘনা, এত রাতে আমাদেরকে কেন ফালতু হাঁটাচ্ছিস বলতো? কিছুই তো নেই এখানে। ব্যাস আর একটুখানি, একটু গেলেই বাড়িটা। তারা সবাই এবার মেঘনার প্রতি বিরক্ত হতে শুরু করলো, কিন্তু ওরা সবাই যেই কিছুটা এগোলো তো সামনে সত্যিই একটা ভগ্নপ্রায় প্রাসাদ ছিল। সেই প্রাসাদটাকে দেখে তারা সবাই চমকে উঠল, আর মেঘনা বিস্ফারিত হয়ে দেখতে থাকলো। আমি বলেছিলাম না এটা সেই জায়গা, আর আমি জানি এই বাড়িটা নিজে থেকেই আমাকে টেনে এনেছে। আমার জীবনের কোনো রহস্য এখানে লুকিয়ে আছে, সেই জন্যে এই বাড়িটা আমাকে এখানে টেনে এনেছে। মেঘনা, এটাও হতে পারে এটা একটা কোইন্সিডেন্স, ব্যাস। আর যদি তোমার মনে হয় এর সঙ্গে তোমার জীবনের কোনো সম্পর্ক রয়েছে, তাহলে চলো ওই ভিতরে গিয়ে দেখি। আর এমনিতেও আজ রাতে থাকার মতন আমাদের কাছে কোনো জায়গাও নেই, সুতরাং আজকের রাতটা আমরা এখানেই থাকবো। মেঘনা ওদের সাথে চলতে শুরু করলো। তখনই তারা একজন বয়স্ক লোককে দেখতে পেল। তার হাতে একটা লণ্ঠন ছিল। তিনি এতটাই বয়স্ক ছিলেন যে হাঁটার সময় তার পুরো শরীর কাঁপছিল, কিন্তু তার মুখে এক অদ্ভুত গম্ভীর ভাব ছিল। তিনি রাগে তাদের বললেন, তোমরা জানো না নাকি এই জায়গাটার বিষয়? কেন নিজের মৃত্যুকে ডেকে আনছো তোমরা? শান্তিতে ঘুমিয়ে আছে এত বছর ধরেও, যদি জেগে ওঠে তাহলে কাউকে ছাড়বে না। আরে দাদু, এইরকম লোকেশনগুলোতে তোমার মতো লণ্ঠনওয়ালা বুড়োরা কি ফিক্স থাকে নাকি? শুধু শুধু ভয় দেখাতে চলে আসো। আর আমি বুঝতে পারছি না, জায়গাটা যখন এতটাই ভয়ানক, তাহলে রাত 12টার সময় আপনি মহলের সামনে কি করছেন? আপনার বয়স হয়ে গেছে দাদু, বরং বাড়ি গিয়ে একটু নিশ্চিন্তে ঘুমন। বৃদ্ধ কাঁপা কাঁপা গলায় তাদেরকে সাবধান করে সেখান থেকে বেরিয়ে গেল। ওরা 5 জন মহলের দিকে এগোলো। মেঘনা পেছন ফিরে দেখতে পেল সেই বুড়ো লোকটা তাদের দিকেই তাকিয়েছিল। সে মেঘনাকে দেখে এক অদ্ভুতভাবে হাসতে শুরু করলো। সেটা দেখে মেঘনা আরো ভয় পেয়ে উঠল। ওরা 5 জন এবার মহলের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দরজার সামনে অনেকগুলো তাবিজ বাঁধা ছিল। এই তাবিজ দেখে মনে হচ্ছে যেন কোনো শক্তিকে ভেতরে আটকে রাখা হয়েছে। আরে ইয়ার, এখন যাই হোক, এই তাবিজগুলোকে ভেঙেই মহলের ভেতরে ঢুকতে হবে, না হলে তো স্বপ্নের সত্যটা কি করে জানতে পারবো যে কে তোকে এখানে ডেকেছে। সমীর কিছু না ভেবেই ওই তাবিজগুলোকে খুলে ফেলল। সে মহলের দরজা খুলল। মহলের ভেতরে ঢুকেই তারা দেখতে পেল মহলের ভেতরে খুব অন্ধকার। ভিক্কি নিজের ব্যাগ থেকে টর্চ বার করে সেটা জ্বালালো। চারিদিকে শুধুই মাকড়সার জাল, আর গোটা মহল ধুলোর চাদরে ঢাকা ছিল। চারিদিক থেকে একটা অদ্ভুত কিটকিট করে শব্দ আসছিল। তখনই ভিকি টর্চটাকে অন্যদিকে ঘোরালো, আর ঠিক তখনই অনেকগুলো বাদুড় তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। ও মাই গড, এটা তো ভাবতেই পারিনি এখানে এত বাঁদর আছে। কিন্তু যদি একবার আমাদের শরীরে আটকে যায় তাহলে বের করা খুব মুশকিল হয়ে যাবে। পালাও এখান থেকে, এগুলো সংখ্যায় বেড়েই চলেছে। একটার পর একটা বাদুড় তাদের মাথার উপর ঘুরছিল। তারা সবাই দৌড়ে দরজার দিকে পালালো, কিন্তু হঠাৎই তাদের মুখের ওপর দরজাটা বন্ধ হয়ে গেল। তারা দরজাটা খোলার অনেক চেষ্টা করলো, কিন্তু দরজাটা খুলতে পারল না। মনে হচ্ছিল যেন ওই মহলটা চায় না যে ওরা 5 জন সেখান থেকে বেরোক। আরে এবার এই দরজাটার কি হলো? খুলছে না কেন? তুই আবার সত্যি সত্যি আমাদের কোনো ভুতুরে মহলে নিয়ে আসিসনি তো? কে জানে, কিন্তু এখানে একটা অদ্ভুত কিছু ফিল করছি, বেশ ভয় লাগছে। মেঘনার এই কথা বলার সাথে সাথে একটা হাওয়া বইল, আর বাদুড়গুলোর কটকট আওয়াজ হঠাৎ বন্ধ হয়ে গেল। তারা পেছন দিকে ঘুরে দেখল, কিছুক্ষণ আগেই যেখানে অনেকগুলো বাদুড় ছিল, এখন সেখানে আর কিচ্ছু নেই। চারিদিকে শুধু নিস্তব্ধতা। এটা কি করে হতে পারে? এতক্ষণ তো এখানে কত বাদুড় ছিল, আর এখন একটাও দেখতে পাচ্ছি না। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে বেরোতে হবে। পুরনো মহলগুলোতে যাতায়াতের জন্য অনেকগুলো দরজা থাকতো, এই মহলেও নিশ্চয়ই সেই রকম আরও অনেক দরজা আছে। আমাদের সেই রকমই একটা দরজা খুঁজে বের করতে হবে। আমার মনে হয় না এখান থেকে আমাদের বেরোনোর জন্য আর কোনো দরজা আছে। আমার তো মনে হচ্ছে এই বাড়িতে আমরা আটকে গেছি, আর এই বাড়িটা আমাদেরকে আর বের হতে দেবে না। মেঘনা, তুমি আগে কান্না বন্ধ করো আর ভালো কথা ভাবো। একে তো তোমার স্বপ্নেতে আমরা এমনিতেই ভয় পেয়ে আছি, আর তার উপরে তুমি আমাদেরকে আরো ভয় দেখাচ্ছ। ওরা সবাই অন্য দরজাটা খোঁজার জন্য মহলের পেছন দিকে যেতে শুরু করলো। ঠিক তখনই তারা ওখানে ঘুঙুরের আওয়াজ শুনতে পেল, যেন কেউ নিজের পায়ে ঘুঙুর পরে তাদের দিকেই এগিয়ে আসছে। সেই আওয়াজটা আস্তে আস্তে বাড়তে শুরু করলো। ওই আওয়াজটা যেন চারিদিকে প্রতিধ্বনিত হচ্ছিল।
তখনই হঠাৎ বাদুড়রা আবার তাদের উপর আক্রমণ করলো, আর নিজেদের বাঁচানোর জন্য তারা আবার দৌড়তে শুরু করলো। দৌড়তে দৌড়তে মেঘনা লুকোনোর জন্য ওপর দিকে যেতে শুরু করলো। তার পেছনে বাদুড়ের পুরো দলটা ছিল। ও দেখলো সামনে একটা ঘরের দরজা খোলা, তাই সে বাদুড়গুলোর থেকে বাঁচতে সামনের ওই ঘরটার ভেতরে ঢুকে পড়ল, আর ভেতর থেকে দরজাটাকে বন্ধ করে দিল। ও এখনো খুব হাঁপাচ্ছিল। ও কিছুক্ষণ সেখানে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তখনই ওর কানে একটা আওয়াজ ভেসে এলো, যেন কেউ খুব বেদনাদায়ক আওয়াজে কিছু একটা গান গাইছে। আরে এটা কিসের আওয়াজ? গানের আওয়াজ আমি তো আমার স্বপ্নেও শুনতে পাই। আশ্চর্য, যেন মনে হচ্ছে কেউ কষ্টে আছে, কিন্তু আমি ছাড়া এখানে আর কে কে আছে? আবার কোনো আত্মা নেই তো? আমাকে কেউ আবার ভয় দেখানোর চেষ্টা করছে না তো? শীতল, ভিকি, সমীর, নৈতিক, তোমরা আমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করছো না? দেখো প্লিজ, তোমরা ইয়ার্কি মেরো না, আমি সত্যি ভয় পাচ্ছি। মেঘনা নিজের কথার কোনো সদুত্তর পেল না। তখনই ও ঘরের ভেতরে ঘুঙুরের আওয়াজ শুনতে পেল। সে যখন ঘুরে দেখতে পেল ঘরের জানলাটা খুব জোরে খুলে গেল। ঘরের ভেতর চাঁদের আলোতে সে একটা কালো অবয়ব দেখতে পেল, উস্কো খুস্কো চুল আর নৃত্যরত একজন স্ত্রী। সেই অবয়বকে দেখে মেঘনা যেন সম্মোহিতের মতো ওই দিকেই এগিয়ে গেল। মেঘনা যখন ভেতর দিকে এগিয়ে গিয়ে দেখল, সে দেখতে পেল একজন মহিলা সুন্দর নর্তকীর পোশাক পরে তার দিকে পিঠ করে দাঁড়িয়ে আছে। তিনি খুব সুন্দরভাবে সেখানে দাঁড়িয়ে নৃত্য করছিলেন। তার ঘুঙুরের আওয়াজ আর গানের সুর যেন গোটা ঘরটায় গম গম করে উঠছিল। মেঘনা এক দৃষ্টে শুধু ওর দিকেই তাকিয়েছিল। ঠিক তখনই সে নৃত্য করা বন্ধ করে দিল, আর হঠাৎই সে মেঘনার দিকে তাকালো। তার মুখটা অত্যন্ত ভয়ানক ছিল। তার চোখের মণিগুলো যেন উল্টো করে লাগানো, আর মুখের মাংস পচে গিয়ে তার ভেতরে পোকা দেখা যাচ্ছিল। তার গোটা শরীরে প্রত্যেকটা জায়গায় পোকা দেখা যাচ্ছিল, যেগুলো তার শরীরের মাংস খাচ্ছিল। সেই ভয়ানক অবয়বকে দেখে মেঘনা চেঁচিয়ে উঠল। ওই মহিলা হঠাৎ মেঘনার দিকে এগোতে শুরু করলো, কিন্তু সে মেঘনাকে কোনো ক্ষতি করার আগেই হঠাৎ ঘরের দরজাটা খুলে গেল, আর সেই মহিলা কোথাও উধাও হয়ে গেল। মেঘনা দেখতে পেল তার বন্ধুরা তার দিকে দৌড়ে আসছিল। তাদেরকে দেখে মেঘনার মন একটু শান্ত হলো, আর ও দীর্ঘশ্বাস ফেলল। ভালো হয়েছে তোমাকে খুঁজে পেয়েছি। এই জায়গাটা খুবই ভয়ঙ্কর। তুমি ঠিকই বলছিলে, কিছু তো একটা আছে এখানে, কিন্তু আমি জানি না তোমার স্বপ্নের সাথে এটার কি সম্পর্ক। ওঠো আর তাড়াতাড়ি চলো এখান থেকে। নৈতিক এবার মেঘনার হাতটা ধরল, আর তারা 5 জন সেখান থেকে নিচের দিকে পালালো। বাইরে বেরোনোর দরজা এখনো পর্যন্ত খোলা যাচ্ছিল না, কিন্তু ওরা সবাই মিলে জোর লাগাতেই সেই দরজাটা খুলে গেল। তারা সবাই দৌড়ে তাদের গাড়িতে গিয়ে বসল। কিছুক্ষণ আগে যে গাড়িটা বন্ধ হয়ে পড়েছিল সেটা একবারেই স্টার্ট হয়ে গেল। তৎক্ষণাৎ তারা ওখান থেকে বেরিয়ে পড়ল, কিন্তু ওখান থেকে বেরোনোর পরেও মেঘনার মুখে এক অদ্ভুত ভয়ের ছাপ ছিল। সে ভিতরে ভিতরে খুব ভয় পেয়েছিল। আমি বুঝতে পারছি মেঘনা, আজ তুমি তোমার স্বপ্নের সম্মুখীন হয়েছ। এটা তো আমরাও বুঝতে পারছি না যেটা কি করে সম্ভব, কিন্তু তুমি ভয় পেও না, আমরা ওখান থেকে চলে এসেছি। প্লিজ তুমি রিল্যাক্স হও। মেঘনা শীতলের দিকে তাকালো, কিন্তু তার কথার সে কোনো জবাব দিল না। তারা প্রথমেই 6 ঘন্টা ড্রাইভ করে সেখানে পৌঁছেছিল, আর ফেরার সময়ও তারা গাড়ি চালাতে চালাতে প্রায় 4 ঘন্টা কেটে গেছিল। তখন সবে ভোরের হালকা হালকা আলো ফুটছিল। তখনই সমীর নিজের গাড়িটা একটা ধাবার সামনে দাঁড় করালো। ভাই, অনেক খিদে পাচ্ছে, চলো সবাই কিছু খেয়ে নি। যদিও গতকাল থেকে আমার মনটা একেবারেই ভালো নেই। আরে তুই এখনো ভূত সেজে বসে আছিস কেন? যা হয়ে গেছে তা হয়ে গেছে, চল আমরা গিয়ে কিছু খেয়ে নি। আমার কিন্তু খুব খিদে পেয়েছে। তাদের অনেক বলাতে মেঘনা গাড়ি থেকে নামলো, কিন্তু তার মুখে এখনো ভয়ের ছাপ স্পষ্ট ছিল। তারা ধাবাতে গিয়ে খাবারের জন্য বসলো। টেবিলে তাদের খাবার দিয়ে গেল। মেঘনার সামনে খাবারের থালা এবং জলের গ্লাস দিয়ে গিয়েছিল। সে যখন সেই জলের গ্লাসের মধ্যে দেখল, তখন সে তার মধ্যে সেই মহিলার মুখ দেখতে পেল, যে জলের ভেতর থেকে তার দিকেই তাকিয়েছিল। এটা দেখে মেঘনা ওই গ্লাসটাকে তুলে দূরে ছুঁড়ে ফেলল, আর খুব জোরে চেঁচাতে শুরু করলো। তার গোটা শরীর কাঁপছিল, সে খুব ঘেমেও উঠেছিল। ওর এমন অবস্থা দেখে ওর বন্ধুরাও খুব ভয় পেয়ে গেল। ওই ও
আমাকে মেরে ফেলবে। ও আমার পিছু নিয়েছে, আমাকে ওর থেকে বাঁচাও, ও আমাকে মেরে ফেলবে। কেউ তোমার ক্ষতি করতে পারবে না মেঘনা, এখানে কেউ নেই। প্লিজ ভয় পেও না, আর যা হয়েছে সব ভুলে যাও। আমরা সবাই তোমার সঙ্গে আছি, তোমার কিচ্ছু হবে না। গাইস প্লিজ চলো এখান থেকে, মেঘনার অবস্থা দেখো। মেঘনার অবস্থা দেখে ওরা সবাই ওখান থেকে বেরিয়ে গেল। সবার প্রথমে তারা মেঘনাকে তার বাড়িতে পৌঁছালো। মেঘনার অসুস্থ মা তার বিছানায় শুয়েছিল। মেঘনা নিজের মা আর নিজের বাড়ির এই অবস্থা দেখে সামনে রাখা একটা চেয়ারে বসে পড়ল। বুঝতেই পারি না ঈশ্বর আমাকে এটা কি জীবন দিয়েছে। জন্মের পরেই বাবাকে হারিয়েছি, আর যবে থেকে জ্ঞান হয়েছে মাকে এইভাবে খাটে শুয়ে থাকতেই দেখছি। কে জানে মা কখনো সুস্থ হবে কিনা। আমি এমন কি খারাপ কাজ করেছি যে মাকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে। আর কাল রাতে যা হলো তারপর থেকে তো আমার আরো ভয় করছে। মেঘনার গলা শুনে তার মায়ের ঘুম ভাঙল। তিনি আস্তে আস্তে নিজের বিছানায় উঠে বসলেন আর কাঁপা কাঁপা কণ্ঠে মেঘনাকে ডেকে বলল, চলে এসেছিস মা, আমাকে এক গ্লাস জল দে। মেঘনা তার নিজের হাতের বল দিয়ে তার মাকে তুলল আর জল খাওয়ালো। ওর মায়ের অবস্থা এতটাই খারাপ ছিল যে তিনি ঠিক করে জলটুকুও খেতে পাচ্ছিলেন না। মেঘনা প্রত্যেক দিন তার মায়ের এই অবস্থা দেখে শুধু চোখের জল ফেলত। এতগুলো বছর ধরে ওনার স্বাস্থ্যের কোনো রকম উন্নতিও হয়নি এবং ওপরওয়ালাও তাকে নিজের কাছে ডেকে নেননি। মায়ের ওই কষ্ট দেখে মেঘনার খুবই দুঃখ হতো। রাত হলো, কিন্তু মেঘনা গতকাল রাতে সেই ঘটনা ভুলতে পারছিল না। সে যতবার চোখ বন্ধ করছিল ততবার দেখতে পাচ্ছিল সেই মহিলাকে নিজের ঠিক চোখের সামনে। আমি কেন দেখতে পাই ওই জায়গাটাকে? আর সেটা আমার কোনো ভ্রমও নয়। কালকে আমি নিজের চোখে সেই জায়গাটা দেখেছি, আর সেই মহিলা, সেই নাচ আর সেই গান। বারবার কেন মনে হচ্ছে যে ওটার সঙ্গে আমার অতীতের কোনো সম্পর্ক আছে? কিছু খারাপ, কিছু খুব খারাপ। এইসব ভাবতে ভাবতে মেঘনা ঘুমিয়ে পড়ল। খুব কষ্ট করে ও আজকে ঘুমোতে পেরেছিল, কিন্তু যখন ও গভীর ঘুমে গেল ঠিক তখনই ও দরজায় একটা খটখট আওয়াজ শুনতে পেল। সেই আওয়াজটা শুনে তার হঠাৎ ঘুমটা ভেঙে গেল। কিছুক্ষণের জন্য ওই আওয়াজটা বন্ধ হলো। মেঘনার মনে হলো ও হয়তো কোনো স্বপ্ন দেখছিল, কিন্তু ও যেই আবার চোখটা বুঝল ঠিক তখনই আবার সে ওই আওয়াজটা শুনতে পেল, ঠক ঠক করে সেই একই শব্দ। এত রাতে দরজায় কে ধাক্কা দিচ্ছে? যদি আমি দরজা না খুলি তাহলে মায়ের ঘুম ভেঙে যাবে। মায়ের ঘুম যাতে না ভাঙে তাই মেঘনা এগিয়ে গিয়ে দরজাটা খুলল, কিন্তু দরজার বাইরেও যেটা দেখতে পেল সেটা দেখে ওর চোখ বিস্ফারিত হয়ে উঠল। নর্তকীর বেশ পরে একজন মহিলা তার মুখটা ঘোমটায় ঢেকে ঠিক তার সামনে দাঁড়িয়েছিল। মেঘনা কাঁপা কাঁপা গলায় তাকে জিজ্ঞেস করল, কে তুমি? এত রাতে এখানে কি করছো? মেঘনার এই কথা জিজ্ঞেস করতেই সে জোরে তার হাতটা চেপে ধরল। একটা দমকা হাওয়ায় তার মুখ থেকে ওই কাপড়টা সরে গেল, আর সেটা দেখেই মেঘনার মুখের শব্দ যেন গলাতেই আটকে গেল। তার মুখটা ঠিক সেই রকমই ছিল যেমনটা সেই মহিলাকে সে দেখেছিল ওই মহলে। চোখের মণিগুলো উল্টো, আর মুখ আর শরীরের মাংস একেবারে পচে গলে গেছে, আর তাতে পোকা চলছে। মেঘনা ওর থেকে নিজের হাতটাকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু তখনই ওই মহিলার মুখ থেকে একটা কালো রঙের ধোঁয়া বেরোতে শুরু করলো। মেঘনা হঠাৎই হাওয়ায় ভেসে উঠল এবং তার শরীরে সেই কালো ধোঁয়া ঢুকতে শুরু করলো। মেঘনা সেখানেই নিস্তেজ হয়ে পড়ে গেল, আর তার ঘরের দরজা নিজে থেকে একটি দমকা হাওয়ায় বন্ধ হয়ে গেল।